আজ 30শে মে। আজকে আমাদের ট্রেক শুরু হচ্ছে এই সোকা থেকে শুরু করে জংরি অবধি। গতকালকে সোকাতে যখন পৌঁছেছিলাম তখন কিন্তু সোকার ভিউ আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ একটিই ছিল, আকাশের মুখ ভার ছিল। কিন্তু আজ সকাল থেকেই সুন্দর আকাশ, রোদ উঠেছে, ফলে চারিপাশের ভিউটা একবার না দেখাতে পারলে খুব খারাপ লাগতো। সে কারণেই আজকে সকালবেলায় এই ছবিটা তুলে নিয়েছি। আমরা এই যে পাহাড়টিকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরোটাই পান্ডিমের রেঞ্জ। আর ওই যে মাঝখানে মাথা উঁচু করে আছে গাছের পেছনে, সেটিই কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এখান থেকে অত্যন্ত সুন্দর এই দৃশ্যগুলোকে লাগছে। একদম বরফ মাখা পাহাড়, সূর্যের আলো পড়ে চকচক করছে, দারুণ লাগছে। আমরা আজকে জার্নি শুরু করছি এই সোকা লেকের পাশ দিক দিয়ে। পাশেই একটি বৌদ্ধ মনাস্ট্রি আছে। ট্রেক আমাদের কিন্তু অলরেডি আমরা শুরু করে ফেলেছি। গুটি গুটি পায়ে সামনের দিকে এগোতেও শুরু করেছে। শেষবারের মতো একবার পিছন ফিরে চেয়ে নেওয়া। বর্তমানে আমরা চলেছি সোকা থেকে জংরির দিকে। সোকা থেকেই দারুণ স্টিপ ক্লাইম্বিং, মারাত্মক। মোটামুটি 100 মিটার উঠতে 2 থেকে 3 বার না দাঁড়ালে ওটা একটু সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। রাস্তা যতদূর শুনেছিলাম আজকে সত্যি সত্যি তার থেকে হয়তো একটু বেশি হলেও কঠিনই পাচ্ছে। রাস্তা একটু ভিজে আছে বৃষ্টির দরুন, আর শুধুই কাদা আর পাথর। কোথাও কোথাও ভগ্নদয় পাথর দিয়ে তৈরি সিঁড়ি, আর এরকমভাবেই এঁকে বেঁকে পথ সামনের দিকে এগিয়ে চলেছে। দুই সাইডেই রোডোডেনড্রনের গাছ, এখনও সেরকমভাবে ফুল চোখে পড়ছে না। স্থানীয়রা বলছে আরও কিছুদিন পরে নাকি এই ফুলগুলো ফুটবে, আবার কিছু কিছু ফুল আগেই ফুটে শেষ হয়ে গেছে। চুচুড়া পদাতিক। আজকে আমাদের 9 কিলোমিটার পথ চলা। ফেডাঙে গিয়ে বিরতি নেব, লাঞ্চ ব্রেক। কিন্তু ফেডাং কিংবা জংরি অবধি পৌঁছতে প্রচুর কষ্ট সহ্য করতে হবে। এর প্রথম থেকেই রাস্তা আমাদের বুঝিয়ে দিচ্ছে। এখান থেকেই কিন্তু আমরা রোডোডেনড্রন ফুলগুলোকে খুব ভালোভাবে
ফুটতে দেখছি। গতকাল বা গত পরশু কিন্তু আমরা রডোডেনড্রনের গাছ দেখলেও সেখানে রডোডেনড্রন ফুলকে খুব কম পরিমাণে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে যাত্রা শুরুর থেকেই আমরা কিন্তু বেশ রডোডেনড্রন দেখতে পাচ্ছি। লাল রঙের ফুটে আছে এবং বেশ বড় আকারের এই ফুল। আর মাঝে মাঝে এই রকম দুই একটি জায়গায় একটু সমান্তরাল পথ আছে বটে, তবে গোটা পথটাই প্রায় যতটুকু পাড়ি দিয়ে এলাম ইতিমধ্যে তার সবটাই কিন্তু অত্যন্ত কঠিন, এবং শুনেছি বাদবাকি রাস্তাটুকুও অত্যন্ত কঠিনভাবেই এগোতে হবে। এতদিন ছবিতে দেখে এসেছিলাম এই রকমের রাস্তা, দেখার পর থেকেই ভীষণ ইচ্ছে ছিল যে এই রকম রাস্তায় হাঁটবো, অর্থাৎ গাছের গুঁড়ি ফেলে ফেলে রাস্তা তৈরি করা হয়েছে। আর আজকে সেই রকম রাস্তার উপর দিয়ে যখন পাড়ি দিচ্ছি তা কিন্তু আমাদের কাছে একটা নস্টালজিক ফিলিং। দেখুন রাস্তার অবস্থা, কাদায় ভর্তি হয়ে আছে, প্রচণ্ড স্লিপারি। আজকের ওয়েদার ভালো বটে, তবে লাস্ট 3 দিন ধরে ভালো বৃষ্টি হয়েছে বলে রাস্তার মধ্যে কাদায় কিন্তু ভর্তি। এই রাস্তাতে ক্যামেরা করা খুব কষ্টের, বুঝতেই পারছেন রাস্তার অবস্থা। এক হাতে ক্যামেরা ধরে পিঠে ব্যাকপ্যাক নিয়ে স্লিপারি পথে এগোনো সত্যিই কষ্টের, কিন্তু যেহেতু এটা লাইফ লং মেমোরি সেই কারণে একটু কষ্ট তো সহ্য করতেই হবে। দেখুন কাদা কিরকম, কাদায় সব ভরে আছে, জল ভর্তি কাদা, প্রচুর কাদা। প্রচুর সহ ট্রেকার্সরা পিছন দিকে আসছে। গোটা রাস্তার অবস্থা, সাইডওয়ে মাঝখান সব কিছু শুধু এরকম কাদা, জল, পাথর। পাথর তো এখানে নেই, এখানে সব গাছের ছোট ছোট গুঁড়ি দিয়ে রাস্তা। এইভাবেই গোটা রাস্তা একদম স্টিপ অ্যাসেন্ডিং অথবা স্টিপ ক্লাইম্বিং, সোজা উপরের দিকে উঠে গেছে। আমাদের সঙ্গে আরও 4টি গ্রুপ একই সঙ্গে গোয়েচালা ট্রেকে বেরিয়েছে। পথের মাঝে তাদের প্রত্যেকের সঙ্গেই আমাদের আর মাঝে মধ্যেই 2-4টি কথাও হচ্ছে। আর এই রকম রাস্তায় চলতে চলতে একটু ক্লান্ত হয়ে পড়ছি বটে, তবে না থেমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এ ধরনের রাস্তা সচরাচর আমাদের চোখে পড়ে না। আর গাছগুলো এতটাই লম্বা
যে সেইগুলোর দিকে তাকাতে তাকাতে কখন যে পায়ে একটু আধটু হোঁচট খেয়ে যাচ্ছি সে বোঝা দায় হয়ে পড়ছে। আর রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মানে অভূতপূর্ব পরিস্থিতি যাকে বলে। কিছু কিছু জায়গায় অবশ্য রাস্তা একটু চলার যোগ্য আছে, তবে বেশিরভাগ রাস্তাটাই কিন্তু অত্যন্ত স্লিপারি হয়ে আছে। এবার মনে হচ্ছে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, খানিকটা রেস্ট নেওয়ার দরকার। সামনে গিয়ে রেস্ট নেব। আর রেস্ট নেওয়ার আরও একটি কারণ আছে, তার কারণ আমাদের বাদবাকি যারা সদস্যরা আছে, আমি আর বাবলা ছাড়া আরও 6 জন, তারা কিন্তু আমাদের থেকে অনেকটা পেছনে পিছিয়ে পড়েছে। জানি না ঠিক কতটা পেছনে আছে। তাদের জন্য ওয়েট করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে অন্য কোনো অপশান নেই, কারণ এই পথে যোগাযোগ করবার অন্য কোনো সাধন নেই ওয়েট করা ছাড়া। সে কারণেই তারা না আসা অবধি আমাদের কিন্তু এই জায়গাটিতে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সোকা টু জংরি, সোকা টু জংরি, হেডাং অনলি 4 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে রাস্তা। এতক্ষণে এসে কাদা হলেও একটু আরাম। মাঝখানে রাস্তাটুকু যা ছিল প্রচণ্ড খারাপ। এখন চড়াইটা তুলনামূলক মানে চড়াই উঠছি, কিন্তু হ্যাঁ ডাউনও আছে। পেছনের রাস্তার মতো অতটা স্টিপ না, আর সম্পূর্ণটাই গাছের গুঁড়ি দিয়ে তৈরি। দারুণ লাগছে। মন ভরে নিজেদের ছবি নেওয়ার সুযোগ পেয়েছি। আসলে মানে লোকের ছবি নিতে নিতেই কাজ শেষ। লোকেরও নেওয়া হচ্ছে না, শুধু শুধু রাস্তার এই বন্ধু বাবলার সঙ্গে এখন ছবি নিতে পারছি বলে খুব ভালো লাগছে। এটাই স্মৃতি। কথা আসবে না জানি, তবু মুখ নড়াচ্ছি, এটাই মনে থাকবে। হাই, এখন কিন্তু আমরা মোটামুটি সোকা থেকে অলরেডি 2 কিলোমিটার মতো প্রায় চলে এসেছি। আরও 2.5 কিলোমিটার গেলে আমরা ফেডাঙ্গা পৌঁছাবো। ফেডাঙ্গে লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেকের পরে সোজা দেউরালি টপ, সেখানে গিয়ে খানিকটা রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে একদম জংরি। বাস আজকের দিনের মতো মিশন শেষ। আর আজকের দিনের মতো যদি মিশন শেষ হয়, গোটা মিশন কমপ্লিট করতে কারোর কোনো অসুবিধা হবে না, এই 100% অ্যাসিউরেন্সটুকু আমি দিতে পারি। উই শ্যাল ওভারকাম। ऑल द बेस्ट, ऑल द बेस्ट, थैंक यू। आपका कौन सा चैनल है? ये तो कुछ है। वो बेसिकली चैनल तो ऐसा कुछ नहीं है, मैं अपने शौक के लिए करता हूँ। चलो एक टू घूरे बने, ये कोई कॉमर्शियल चैनल नहीं है। मेरा जस्ट अपना शौक है, एक चैनल खोल लिया, उसमें डाल देता हूँ, क्योंकि मेमोरी कार्ड भी बच जाता है। सारा लोग anybody can see, anybody can see, no problem, चल जाता है। नेचर इज गॉड्स गिफ्ट। यस 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 यस। हम लोग क्यों ऐसा में ये करेंगे? आप लोगों को कैसे लग रहा है यहाँ पे आके? सर जी, हाँ, आपका एक्सपीरियंस थोड़ा बताइए, कैसे लग रहा है यहाँ पे आके? वो तो बहुत अच्छा है। मैं इधर ही फॉरेस्ट सर्विस का आदमी हूँ। अच्छा, पहला बार अंदर ऊपर आ रहे हूँ। अच्छा अच्छा। मैं तो इक्सा में 1 महीना बैठा था पहले 2006 में। अच्छा ट्रेनिंग में। अच्छा। मेरा IGNFA ट्रेनिंग, फॉरेस्ट ट्रेनिंग में,
पहले ट्रेनिंग के लिए बैठा था, बट ऊपर तो नहीं आया था। बट अभी आफ्टर 20 years आई एम मूविंग टू सी दिस एरिया टू फुलफिल माय विश। एटलीस्ट आई शुड नॉट गो बैक। और 3.5 years सर्विस है मेरा इसमें। अभी वाइल्ड लाइफ वार्डन भी हूँ, और देख के तो आई कैन प्लान इट वेल। उसको शौका वगैरह इम्प्रूव करने के लिए साथ चेंज। हरे कृष्ण कृष्ण ए आस्ते आस्ते भाई। चल नो प्रॉब्लम, ঠিকঠাক আছে। গোটা পথেই রোডোডেনড্রনের আধিক্য। রাস্তার দুপাশেই রোডোডেনড্রন ফুলগুলো বেশ সুন্দর করে ফুটে আছে। আর এখানটায় গাছপালার প্রকৃতি কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। বিরাট বিরাট গাছ কোথাও বা রাস্তার উপরে পড়ে আছে, কিংবা উল্টো দিকে শুয়ে আছে। আর সেগুলো একদম শ্যাওলায় মাখা, জরা জীর্ণ দশা তাদের। দেখেই বোঝা যাচ্ছে হাজার হাজার বছর ধরে হয়তো এই রকমভাবেই সেইগুলো পড়ে রয়েছে। এতক্ষণ যেমন শুধুমাত্র বড় বড় গাছ চোখে পড়ছিল, এবার কিন্তু বড় গাছের সঙ্গে ছোট ছোট ঝোপঝাড়ের আধিক্যও বেশ পরিমাণে চোখে পড়ছে। আর পথে মাঝেই আমাদের এই ঘোড়াগুলি, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের সামগ্রীকে নিয়ে চলেছে এক ক্যাম্প থেকে আর এক ক্যাম্পে, সেইগুলোও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে, কখনো বা আগে কখনো বা পিছে, যদিও বা বেশিরভাগ সময়টাই আগে থাকে। বন্ধুদের মধ্যে একটু খুনসুটিপনা চলছে, কারণ সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে বলে এই খুনসুটিপনা মাঝে মধ্যে আমাদের মধ্যে একটু নতুন উদ্যম জাগাচ্ছে। নিজেরা মাঝে মধ্যে একটু আধটু ইয়ার্কিও করছি, ওর পেছনে লাগছে, অর্থাৎ লেগ পুলিং করছে, আর গল্প গুজব সব মিলিয়ে কিন্তু আমরা আমাদের স্পিরিটগুলোকে একটু চাঙ্গা করার চেষ্টা করছি এবং সামনে এগিয়ে যেতে চেষ্টা করছি, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। যাক গিয়ে অনেকক্ষণ পরে আমরা একটু রেস্ট নেব বলে এই জায়গাটিতে এসে পৌঁছালাম। অর্থাৎ এটি কিন্তু ফেডাং থেকে প্রায় 1/2 কিলোমিটার আগের একটি স্পট, 1/2 কিলোমিটার বা 1.25 কিলোমিটার আগে। বেশ সুন্দর একটি জায়গা, যেখানটায় বসে থেকে খানিকটা সময় রেস্ট নেওয়া যেতেই পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখান থেকে আর থামবো না, ডাইরেক্ট কিন্তু ফেডাংয়ে গিয়ে পৌঁছাবো, আর সেখানটায় গিয়েই আমরা আমাদের লাঞ্চ সারবো। এখানে চারিপাশটা কিন্তু রোডোডেনড্রন ফুলে ভর্তি এবং প্রচণ্ড মেঘ জমে আছে চারিদিকে। সব দিকটাই প্রায় সাদাতে ভর্তি, মেঘের আধিক্য, মেঘের ঘনঘটা চারিদিকে চোখে পড়ছে।
সবাই মিলে এখানটায় বসে থেকে একটু জল জাতীয় কিছু খাবার, চকলেট, শুকনো ফল এই জাতীয় খাবার নিচ্ছি এবং হালকা কিছু পেট পুড়ে আমরা কিন্তু ফেডাংয়ের উদ্দেশ্যে আবার রওনা হব। মিনিট 5 জন্য আশা করছি এখানটায় আমরা থাকবো। সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত, আর বিশেষ করে শুভজিৎকে দেখছি বেশ সুন্দরভাবে কিন্তু রিলসের জন্য যা কিছু ভিডিও তোলা দরকার সুন্দর করে একটার পর একটা তুলে যাচ্ছে এবং ওর শৌখিনতা কিন্তু আমার চোখে ধরা পড়ছে। শুভেন্দু বেশ সুন্দর করে বসে থেকে রেস্ট নিচ্ছে, আর বাকিরা সবাই খানিকটা পোজ দেবার চেষ্টা করছে। আর ওই যে বললাম লেগ পুলিং আছে, এখানটায় বসে থেকেও কিন্তু একে অন্যের লেগ পুলিং করেই চলেছে। আর সত্যি কথা বলতে এমন পরিবেশে এসে একটু লেগ পুলিং ছাড়া বোধহয় ভালো লাগে না। তন্ময় বরাবর তাড়াহুড়ো করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, যদিও অন্যরা ওকে বলছে যে এই অত তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করতে হবে না, কিন্তু কে কার কথা শোনে, ও কিন্তু সামনের দিকে এগিয়েই চলেছে। আর আবার নতুন করে সেই কর্দমাক্ত পথ, শুধু পাথর আর কাদা। কারণটা হচ্ছে লাস্ট 3 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে, আর যত উপরে উঠছি বৃষ্টির পরিমাণ যেহেতু ততই বাড়ছে। শুধু বৃষ্টি বললে ভুল হবে, যারা ফিরে আসছে গোয়েচালা ট্রেক কমপ্লিট করে তারা বলছে উপরের ওয়েদার এতটাই খারাপ যে যাওয়া প্রায় যাবে না বললেই চলে। সেখানে প্রচণ্ড হারে স্নোফল হয়েই চলেছে। তো রেনফল এবং স্নোফল মিলে রাস্তা কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে। সেই একটি রাস্তা যেহেতু, ফলে সেই রাস্তা ধরেই সামনের দিকে এগোতে হচ্ছে। যতই কষ্ট হোক কিন্তু এগোতে হবেই। জীবনের ধর্ম সামনের দিকে এগিয়ে যাওয়া। আর ভালো কিছু পেতে গেলে কষ্ট না করে তো পাওয়া যায় না, ফলে কষ্ট করতেই হবে। সেই কথাটিকে মাথায় রেখেই কিন্তু সামনের দিকে আমরা এগিয়েই চলেছি। গোয়েচালা হাতছানি দিয়ে ডাকছে, তাই একটু হেসে নিজের স্পিরিটকে একটু চাঙ্গা করার চেষ্টা করছি। সামনেই জংরি পার হলেই ব্যাস গোয়েচালা। এই তো স্বপ্ন। নিজের স্পিরিটকে চাঙ্গা করার জন্য হাসা ছাড়া ভালো অন্য কোনো উপায় আর হতে পারে না। মিটার আসছে 4000 তো পৌঁছে যাবো জঙ্গলিতে না রে। এই 4000 কোথায় পৌঁছে জঙ্গলিতে?
সমস্যা পড়ে যাবি। বাবলা হচ্ছে আমাদের টিমের ক্যাপ্টেন। ও কিন্তু ক্যাপ্টেন্সিটা খুব ভালো করেই করছে, সবাইকে মাঝে মধ্যেই উপদেশ দিচ্ছে কি করতে হবে না করতে হবে, কেমন করে এগোতে হবে। টোটালটাই কিন্তু সুন্দর রকমভাবে ইনস্ট্রাকশন দিয়ে চলেছে। পেছন দিকে অভিকে দেখে মনে হচ্ছে একটু আধটু ক্লান্ত। অভির পেছনেই আছে তন্ময় আছে, টোটন আছে, অভিষেক আছে, শুভজিৎ আছে, শুভেন্দু আছে, সবাই আছে। তবে দেখুন এই অভিকে দেখুন, মনে হচ্ছে কেন যেন ও একটু দুর্বল হয়ে পড়েছে, মানে ওর হয়তো একটু কষ্ট হচ্ছে। ওর আকার ইঙ্গিত দেখে বা আভাস দেখে মনে হচ্ছে কিছু একটু হলেও শ্বাসে প্রবলেম হচ্ছে। ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, দেখি ওর শরীর ঠিক সাথ দিচ্ছে কিনা। হ্যাঁ, এটা ভেটান। এখান থেকে দেউরালি ওটা টাফ জার্নি, তারপর থেকে আর টাফ নেই। তো এই তো দূর থেকে দেখছি আমরা ফেডাঙে পৌঁছে গেছি। ফেডাঙে একটিখানি ছোট্ট টি হাউস আছে, সেখানে আগে থেকেই কিছু ট্রেকার্সরা উপস্থিত আছে। আমরাও ফেডাঙের সেই ভ্যালিতে এসে পৌঁছে গেছি। চারিপাশটা খুব সুন্দর, কিন্তু হালকা করে বৃষ্টি শুরু হয়েছে। গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। রাস্তাতেও খানিকটা পথ বৃষ্টি পেয়েছি। ক্যামেরাটিকে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম প্রায় আধা ঘন্টা খানেক। এখানটায় এসে কিন্তু আবার ক্যামেরাটিকে খুলেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই বৃষ্টির মধ্যেও, যদিও খুব জোরে বৃষ্টি না, হালকা ফেডং থেকে রওনা হলাম। তার মাঝখানেই কিন্তু এখন ক্যামেরাটিকে নিয়ে যতটুকু করবার ভিডিও ততটুকু করবার চেষ্টা করছি। এখান থেকে দেউরালি টপ এখানটায় ক্রস করে জংরিতে লাঞ্চ সেরে এক কাপ হট টি নিয়ে কিন্তু আমরা আবার চললাম আমাদের সামনের গন্তব্যে, অর্থাৎ জঙ্গির দিকে। আর এখানটাই বলছিলাম যে খুব জোরে বৃষ্টি হয়েছিল, দু সাইডে কিন্তু সেই কারণে কিন্তু ক্যামেরাটিকে বের করতে পারিনি। কাছে কম বেশি ফুল ফুটে আমরা যখন গ্রিন পিঙ্ক হোয়াইট রেড জায়গাটি থেকে জংরির উদ্দেশ্যে রওনা হলাম, তার প্রায় 5 থেকে 10 মিনিট পরে বৃষ্টিটা খানিকটা কমে এলে আবার ক্যামেরা হাতে নিয়ে কালার বলা এই মুহূর্তে একটু শুরু করেছে। আমার সামনেই চলছে তন্ময়। অনেকটা তন্ময়কেও দেখেও এবার কেন যেন একটু ক্লান্ত লাগছে। এতক্ষণ ধরে অভিকেই ভাবছিলাম যে একটু ক্লান্ত লাগছে, তবে এখন যেন তন্ময়কে দেখেও মনে হচ্ছে একটু ক্লান্ত ক্লান্ত। বারবার করেই কিন্তু সবাইকে জিজ্ঞেস করার চেষ্টা করা হচ্ছে যে তাদের শারীরিক অবস্থা ঠিক কেমন, যদিও তারা মুখে বলছে যে তারা ঠিক আছে। রাস্তা পাওয়া যাবে। এখানে রাস্তার অবস্থা ভীষণই খারাপ।
কিছু লাল মাটি আছে যেগুলো বৃষ্টির জলে ধুয়ে নিচের দিকে নেমে এসছে, ফলে প্রচণ্ড স্কিড করছে জুতো। পাথরগুলো এতটাই নড়বড়ে এবং এবড়ো খেবড়ো যে সেগুলো মাঝে মধ্যে টলমল করে উঠছে। আর বিভিন্ন ধরনের গাছের গুড়ির নিচ থেকে মাটিগুলোও উপর থেকে নেমে আসছে। আর এতটাই শ্যাওলার ফার্নের আধিক্য যেগুলো কিন্তু পথকে স্লিপারি করছে। গাছগুলো রাস্তার উপরে কিছু কিছু জায়গায় পড়ে আছে, আর দেখতেই পাচ্ছেন গাছগুলোকে। এই গাছগুলো কিন্তু মানে প্রচণ্ডই দেখতে সুন্দর হলেও চলার পথে খানিকটা অসুবিধার সৃষ্টি করছে। তুলছি তো, এই তো তুলছি তো। দেখতে পাচ্ছিস ভাই, ফেডাং পার করবার ঠিক ঘন্টাখানেক পর থেকেই কিন্তু রাস্তার দুই পাশে গাছের মাঝে ছোট ছোট বিভক্ত হয়ে বরফের চাই লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেই কিন্তু আইস চোখে পড়ছে। এই আইসগুলো হয়তো সকালে ভর্তি ছিল, এখন যেহেতু দুপুর গড়িয়ে গেছে, মানে অনেকটাই দুপুর 2টো মতো বাজে, ফলে সেইগুলো গলে গেছে হয়তো খানিকটা বরফ তখনও রাস্তার দুই পাশে অল্প 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 করে আমাদের চোখের সামনে এসে ধরা পড়ছে। বুঝতে অসুবিধে হচ্ছে না যে এরপর থেকে যতটা পথ যাব ততটা পথকে কিন্তু আমাদেরকে স্নোকে সাথে করেই নিয়ে যেতে হবে। বাড়ি থেকে বেরোনোর আগে ভাবিনি যে ঠিক এখান থেকেই আমরা আইসটাকে পাবো। যারা ব্যাক করে আসছিল জংরি বা গোয়েচালা থেকে, তারা যে কথাটা বলেছিল এখন বুঝতে পারছি একদমই সঠিক কথা। কারণ এরকম দুপুর 2টোর সময়ও রাস্তার দুই পাশে যতটা বরফ জমে আছে গাছের মাঝখানে মাঝখানে, তা কিন্তু চিন্তার একটি কারণ। কারণ আরেকটু উপরে উঠলে কত বরফ পাবো বা পেতে পারি তার আভাস কিন্তু এখন থেকেই পেতে শুরু করেছে, যেটা হয়তো চলার পথের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি করবে। বহু বছরের সব পুরনো গাছগুলি বছরের পর বছর ধরে এভাবেই শ্যাওলা মাখা গায়ে দাঁড়িয়ে রয়েছে। নিচ থেকে একদম উপর অবধি ছাতার মতো তাদের শাখা প্রশাখাকে মেলে ধরে রেখেছে। ক্যামেরাটা ধরলাম, না না লাগেনি, ক্যামেরাটা ধরলাম, ক্যামেরাটা পিছলে গেল। লাগেনি, আরে এখানে পিছলে গেল, ক্যামেরাটা ধরবো। দেখলেন তো, বলতে বলতেই পিছলে যাওয়া সারা, ক্যামেরা সহ পড়ে গেলাম। যদিও ক্যামেরার বা নিজের কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু রাস্তা প্রচণ্ড স্লিপারি আর পাথরগুলোর একদম সাজানো গোছানো অবস্থায় নেই। সেই কারণেই কিন্তু এই বিপত্তি ঘটে, যদিও নিজেকে সামলে নিতে পেরেছে। আর এইরকম রাস্তায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক, অনেকেই পড়েছে, প্রায় প্রত্যেকেই পড়েছে, তবে কারোর কোনো বড় ধরনের ক্ষতি কিন্তু হয়নি এবং না হওয়াটাই কাম্য।
এই জায়গাটি ভীষণ স্টিপ, আর এত বড় বড় বোল্ডার, আর ওঠার জায়গা নেই। দ্বিতীয়ত ধসপ্রবণ, চারিপাশটা দেখলেই বোঝা যাচ্ছে মাথার উপরে যে কোনো মুহূর্তে পাথর কিংবা মাটি খসে পড়তে পারে। উঠতে প্রচণ্ড কষ্ট, মানে গোটা রাস্তায় তো কষ্ট আছেই, এইটুকু উঠতে মানে বলতে পারবো না, ঠিক বোঝাতে পারবো না যে কতটা কষ্ট করতে হচ্ছে। প্রত্যেকেই এইটুকু রাস্তা উঠতে অন্তত 2-3 করে থেমে থেমে রেস্ট নিচ্ছে, মানে 10টি স্টেপ দেওয়ার পরে আর যেন পা নড়ছে না। প্রচণ্ড কষ্ট, মানে এতটাই কষ্ট ও ঠিক নিজে না গেলে কিন্তু বোঝা দায়। দেখুন সবাই উঠছে আর 2 পা করে এগিয়েই থেমে যাচ্ছে, কারণ এতটাই উঁচু রাস্তা এবং এতটাই মানে কঠিন রাস্তা, চলার পক্ষে যা ভীষণ কষ্টদায়ক। কিন্তু বারবার করে একই কথা বলবো যে চারিপাশের দৃশ্যাবলী এতটাই সুন্দর, যেটি কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। আর এই করতে করতেই আমরা কিন্তু প্রায় দেউরালি টপের কাছে চলে এসেছি। ছোট্ট একটি ভ্যালির মতো জায়গা, চারিপাশে রডোডেনড্রনের গাছ। এটি হচ্ছে দেউরালি টপ। গাছের মাঝে বরফ যেন তার দেউরালি টপের চারিপাশটাই এইরকম দারুণ ঝোপঝাড়যুক্ত রডোডেনড্রন গাছ। কিছুক্ষণ আগ অবধি বড় বড় রডোডেনড্রন গাছ চোখে পড়ছিল, এখন কিন্তু এইরকম ঝোপঝাড়যুক্ত রডোডেনড্রন গাছগুলো চোখে পড়ছে। আর প্রত্যেকটা গাছের মাঝখানেই খালি বরফ। যেটি ভেবেছিলাম যে পথে মাঝে আইসকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এখানে এসে সেটি একদম অক্ষরে অক্ষরে বুঝতে পারছি যে এরপর থেকে বরফ হবে আমাদের একান্ত সঙ্গী। বরফ ছাড়া অন্য কোনো উপায় কিন্তু আমাদের কাছে আর থাকবে না। তবে এই ভ্যালিটি বিরাট একটি ভ্যালি, দারুণ ভালো লাগছে দেখে। মাঝখানে বসবার একটি জায়গা রয়েছে, বন্ধুরা সব ফটো শুটে ব্যস্ত। এই না করলে বোধহয় ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যেত না। শুভেন্দু ওখানটায় দাঁড়িয়ে রয়েছে, সব প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। প্রচণ্ড হাওয়া, ঠান্ডাও প্রচণ্ড, আর প্রচুর ট্রেকার্সরা এখানটায় রয়েছে। সবাই এখানটায় এসে খানিকটা রেস্ট নিচ্ছে। কেউ একটু হালকা ফুলকো নিজের কাছে ড্রাই ফ্রুটস থাকলে সেইগুলোকে নিয়ে নিচ্ছে, আর কেউ বা ফটোশ্যুটে ব্যস্ত। টোটন আর শুভেন্দু, এদিকে বাবলা, এদিকে শুভজিৎ, সবাই কিন্তু এই দৃশ্য দেখে মন থেকে আপ্লুত। দারুণ। কি অসাধারণ দেউরালি টপ আমাদেরকে যে এত সুন্দর একটা গিফট দেবে আগে থেকে জানতাম না। অসাধারণ লাগছে। কি যে ভিউ, আনন্দে আত্মহারা হয়ে গেছে। দারুণ। অভিষেক, একটু নামটা প্র্যাকটিস করে না ভাই দিয়ে। ব্রেক দেখতে আমাকে দেখা যাচ্ছে কি শালা জয় শ্রীরাম। ও ঠিক আছে রে, চল।
হর হর মহাদেব। একটু ফাস্ট নামার চেষ্টা কর দেখি। দেউরিয়া টপ থেকে একটুখানি নিচে নেমে সেই অসাধারণ দৃশ্য। আর অল্প একটু, তারপর আমরা জঙ্গলে যাচ্ছি। ব্যাস অনেক হয়েছে, এখান থেকে এমনি একটা স্টিল চলে তুমি নে। যদিও তথাকথিত হবে দেউরিয়া টপকে পর্যটকরা বা যারা ট্রেকার্সরা আছে তারা সেটিকে টপমোস্ট স্থান বিফোর জংরি বলে, কিন্তু হিসাব করলে আমরা দেউরিয়া টপ থেকে প্রায় 150 মিটার 200 মিটার মতো এগিয়ে এসেছি। এই স্থানটি কিন্তু আসলে সবচাইতে উঁচু। এবার আমরা ধীরে ধীরে একটু স্ট্রেট ফরওয়ার্ড এবং ডাউন ফরওয়ার্ডে নামবো। কিন্তু দেউরিয়া টপ ওটাও পর্যটকদের জন্য ঠিক আছে, কিন্তু হাইটের হিসেবে যদি বলা হয় অবশ্যই এই যে প্লেসটিকে দেখানো হচ্ছে এই প্লেসটি কিন্তু এইখানকার সবচাইতে উঁচু স্থান। থেকে 25 মিনিটের পথ হাই যেতে হবে। হয়তো আমাদের আরেকটু বেশি সময় লাগতে পারে, কারণ গতি সবার একটু একটু করে কমে এসছে। তবে সবাই বুঝে গেছে যে জংলি অবধি পৌঁছানো আর কোনো অসুবিধার কারণ নেই। মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়া কম, স্নোফল হওয়াটাই বেশি। আমরা কিন্তু অলরেডি জংরিতে এসে পৌঁছে গেছি। মাঝখানের ওই 20-25 মিনিটের ভিডিও তোলা সম্ভব হয়নি বৃষ্টির দরুন। টিপ 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 করে বৃষ্টি এবং স্নোফল চলছিল। জংরিতে এসে আমরা যে ভিউ পেলাম সেটি হচ্ছে এটি। চারিদিকে পাহাড়গুলো দেখুন, আর ইতিমধ্যে ভরে গেছে। আমরা আসার 1 ঘন্টা আগেই যেহেতু টেন্টগুলো পাতা হয়ে গিয়েছিল, দেখুন টেন্টগুলোর অবস্থা কি। এই হচ্ছে জংরি, প্রত্যেকটা টেন্টের এই দশা। ভীষণ দেখতে ভালো লাগছে, তবে সাথে কষ্টও আছে। দেখে ভালো লাগে, তবে হাঁটার ক্ষেত্রে কষ্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এত পরিমাণে এখানে বৃষ্টি কম হয়, স্নোফলটা বেশি হয়। অর্থাৎ যা কিছুই বৃষ্টি সেটা আসলে কিন্তু স্নোফল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে স্নো পড়ে এবং আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে চারিদিকটা এরকম সাদা হয়ে যায়।